আচ্ছা, আমরা ওখানে একটা আলোচনা করেছিলাম যে জিডিপি এটা কিন্তু উন্নয়নের কোনো লক্ষ্যমাত্রা নয়। মানে জিডিপি বেশি হইলেই যে দেশে উন্নয়ন হবে বিষয়টা এমন নয়। আপনারা এই আলোচনার জন্য আমি আশা করবো যারা অর্থনীতি নিয়ে আগ্রহী তারা অবশ্যই যে বইটার কথা বললাম, জিয়া হাসান লেখকের নাম, আর বইটার নাম হলো, ভাইজান সবাই শুনতেছেন? এই সকলেই শোনা যাচ্ছে। শুনছেন আমার কথা? জি শোনা যায়, জি। শোনা যায়। আচ্ছা, এটা একটু নোট ডাউন করবেন, হ্যাঁ। বইটার নাম হলো উন্নয়ন বিভ্রম, আদর্শ প্রকাশনী। এটা পিডিএফ আপনারা পেয়ে যাবেন। যদি কেউ না পান গ্রুপে আমাকে নক দিন, আমি চেষ্টা করব দেওয়ার। আমি অনেক আগেই পড়েছি তো। ওখানে উন্নয়নটা আসলে, উন্নয়নের নামে পুঁজিবাদ কিভাবে ধোকা দেয়, জিডিপি এগুলো দেখানো হয়েছে। আমি আশা করব আপনারা ওই বইটা পড়লে আরো বিস্তারিত জানতে পারবেন। আচ্ছা, এখন আমরা চলে যাব সরাসরি সোশ্যালিজম। আর সমাজতন্ত্র জিনিসটা কি? সমাজতন্ত্র বলে হলো পুঁজিবাদের যেটা রয়েছে সেটার খুব বিপরীত। অর্থাৎ পুঁজিবাদে যেমন ব্যক্তি এককভাবে যে কোনো বিষয় চাইলেই করতে পারে, অবাধ মালিকানা, এখানে কোনো ধরাবাধা নেই। কিন্তু সমাজতন্ত্র বিষয়টা আরো উল্টা। যেমন এখানে যত ধরনের ব্যবসা বাণিজ্য, কার্যকলাপ, সোশ্যালি, সব সবকিছু পরিচালনা করবে রাষ্ট্র। অর্থাৎ একজন ব্যক্তি চাইলেই নতুন করে কোনো কিছু উৎপাদন করতে পারবে না, ব্যক্তি চাইলেই আরো বেশি কাজ করতে পারবে না। কারণ তুই বেশি বেশি কাজ কেন করবে না? আমাদের সমাজে একজন মানুষ ডিউটি বেশি করে কেন? তার আহ আয়টা একটু বাড়ানোর জন্য। কিন্তু সোশ্যালিজম বলতেছে একজন ব্যক্তি যদি 10 ঘন্টা ডিউটি করে আর কেউ যদি 14 ঘন্টাও ডিউটি করে, দুইজনের সেম বেতন। এই জন্য ওখানে সমস্যাটা হয় হলো যে কোনো ব্যক্তি অতিরিক্ত কাজ করার প্রতি তার যে আগ্রহ এবং চাহিদা থাকে সেটা সে ধীরে ধীরে হারিয়ে ফেলে। তো এই জন্য মূল সমস্যা হলো সোশ্যালিজম ব্যক্তি যারা রয়েছে উদ্যোক্তা তাদের আগ্রহ এবং উদ্দীপনাকে খুব সীমাবদ্ধ করে ফেলে। আমরা দেখব যে সমাজতন্ত্রের যে ভয়াবহ দিক যেগুলো রয়েছে, অর্থাৎ আহ, আমাদের সমাজে মনে করেন কেউ একটা গার্মেন্টস সেক্টরে চাকরি করে, সেখানে বেতন 10,000, সেখানে কাজের চাপ বেশি, সে চাইলেই অন্য কোনো গার্মেন্টসে যেতে পারে, বেতন বেশি হোক বা তার যে কোনো সুবিধা অনুযায়ী। কিন্তু সমাজতন্ত্রে এমন কোনো সিস্টেম নেই। তারা একটা ক্যাটাগরি নির্ধারণ করে দিবে যে অমুক বয়সের বা অমুক শ্রেণীতে যারা থাকবে তারা পুরা দেশে যে কাজ করুক না কোনো, কারো কাজ বেশি হোক অথবা কম হোক, তাদের সকলে সেম বেতন পেতে হবে। আবার আমাদের সমাজে কিন্তু অনেক ধরনের আন্দোলন হয়, সমাজতন্ত্রে এটা করা যায় না, এটা নিষেধ। আমি একটা জিনিস দেখাবো যে পুঁজিবাদে আসলে, পুঁজিবাদের একটা গুরুত্বপূর্ণ আলোচনা ছুটে গিয়েছে যে পুঁজিবাদে কিভাবে একটা জিনিস আমাদের শোষণটা কতটা ভয়াবহ লেভেলের হয়। এই সমাজতন্ত্র আলোচনা পরে আমি দেখাবো। যদি না দেখাই একটু একজন অবশ্যই আমাকে মনে করবেন। আচ্ছা, দেখেন, সোশ্যালিজমে কি হয় যে কোনো ব্যক্তি কোনো ধরনের আন্দোলন করতে পারে না, কারণ রাষ্ট্রই সবকিছু পরিচালনা করে। কিন্তু পুঁজিবাদে আমরা দেখি যে বিভিন্ন ধরনের সড়ক ইউনিয়ন ইউনিয়ন বা বিভিন্ন ধরনের শ্রমিকদের সমিতি থাকে, তারা চাইলেই কোনো কিছু করতে পারে, ব্যক্তিগত কোনো কাজ করতে পারে না, সবকিছু রাষ্ট্রের অধীনে। এরপরে দক্ষতা বা যার যতই দক্ষতা থাক, এখানে কোনো দক্ষতার কোনো প্রায়োরিটি নাই, সকলে সমানভাবে কাজ করবে, সমান বেতন পাবে। আচ্ছা, এরপরে সমাজতন্ত্রের যে কুফল যেটাকে আমি বলছিলাম, যে যদি এভাবে কাজ করা হয় যে একজন ব্যক্তি সেম বেতন পাবে, কারো যোগ্যতা বেশি সেও সেম বেতন, যা কারো যোগ্যতা কম সেও সেম বেতন। দেখেন কি হয়েছে, যে আপনার এই জায়গাটা পড়েন যে সমাজতন্ত্রের আগে যখন সেখানে পুঁজিবাদ ছিল, তখন সমাজে ওই সমাজে ওই দেশে ব্যাপক পরিমাণে প্রোডাক্ট উৎপাদন হতো। কিন্তু যখন সোশ্যালিজম সেখানে ইমপ্রুভ হয়, তখন ওই সমাজের উন্নয়ন এবং উৎপাদনের মাত্রা কতটা নিম্ন পর্যায়ে চলে এসেছে আমরা এখানে উদাহরণের মাধ্যমে দেখিয়েছি। আপনি এটা পড়বেন আরো বিস্তারিত। আচ্ছা, এরপরে আমরা ইসলামী অর্থব্যবস্থায় চলে যাব। ইসলামী অর্থব্যবস্থার আগে একটা
পুঁজিবাদের যে আলোচনাটা আমি করতে চাচ্ছিলাম সেটা একটু করবো। এই জিনিসটা একটু সবাই বোঝার চেষ্টা করবেন। যেমন দেখেন, বাংলাদেশের এই মুহূর্তে যদি কেউ একটা গার্মেন্টস তৈরি করতে যায় অথবা কোনো একটা কোম্পানি বাজারে আনতে চায়, তাহলে সে কি করবে? সর্বপ্রথম ব্যাংকের কাছে যাবে। ব্যাংকে গিয়ে বলবে যে আমাকে 10 লক্ষ টাকা দিন। ঠিক আছে, শুনতেছেন ভাইজান? হ্যালো। জি জি, শোনা যাচ্ছে, জি শোনা শোনা যাচ্ছে। যায়। আচ্ছা আচ্ছা, না আপনার মানে কোনো আওয়াজ করেন না তো, তাই মনে হয় কেউ শুনছে কিনা তাই। আচ্ছা, যেমন কোন একটা কোম্পানি কোন একটা প্রোডাক্ট বাজারে লঞ্চ করবে, এই জন্য সে ব্যাংক থেকে 1 কোটি টাকা। কারণ কোনো কোম্পানির কোনো বাংলাদেশে যত কোম্পানি আছে তারা কিন্তু কেউ নিজের পকেট থেকে টাকা দিয়ে মানে বাজারে কোনো মালামাল আনে না। তারা আপনার এবং আমার টাকা দিয়েই বাজারে পণ্য আনে। তো ব্যাংক, তারা ব্যাংক থেকে মনে করেন 1 কোটি টাকা তারা লোন নিল। এখন ব্যাংকের যে 1 কোটি টাকা, এই টাকাটা কার বলেন তো? এই টাকাটা অবশ্যই আমার এবং আপনার মতো যারা গরিব রয়েছে তারা। এখন আমাদেরকে কি বলা হয়েছে ব্যাংক থেকে, যখন আমরা ব্যাংকে টাকা রাখছি, মুরাবা বা বিভিন্ন ধরনের চুক্তি থাকে, আমাদেরকে বলা হয়েছে ভাই আপনি ব্যাংকে 10 লক্ষ টাকা রাখেন, আমরা আপনাকে মান্থলি 9% বা 10% লাভ দিব। তারা কিন্তু আগেই বলে ফেলছে। এখন এই 10 জনের টাকা যখন 1 কোটি টাকা হয়েছে, 1 কোটি টাকা বা মনে করেন লাগছে এবিসি কোম্পানিকে একটা প্রোডাক্ট লঞ্চ করার জন্য দেওয়া হলো। এখন ফলাফল কি দাঁড়াবে দেখেন, যে আমার যে 1 কোটি টাকা ব্যাংক ওই কোম্পানিকে দিল, তারা সেখান থেকে লাভ করবে কত টাকা? মনে করেন আরো 20 লক্ষ টাকা। তো 20 লক্ষ টাকা তারা যখন লাভ করবে, তখন লাভ করার পর তারা ব্যাংকে তাদের যে, তারা যে ব্যাংক থেকে 1 কোটি টাকা নিয়েছে তাদেরকে কিন্তু সেই টাকাটা আবার ফেরত দিতে হবে সুদ সহ। তো তারা ব্যাংকে টাকাটা সুদ সহ ফেরত দিবে। এখন আমি যে ব্যক্তি আছি, আমি যে ব্যাংকে টাকাটা রাখছি, আমাকে লাভ দেওয়া হয়েছে মাত্র আহ 10 লক্ষ টাকায় কত? 1 লক্ষ টাকা। কিন্তু ব্যাংক যে 1 কোটি টাকা নিয়েছে, ওই 1 কোটি টাকায় সে লাভ করেছে কমপক্ষে 40 থেকে 50 লাখ। আবার ওখান থেকে কিছুটা অংশ সে ব্যাংকের সুদের জন্য দিয়েছে, আর বাকি টাকা সে সব পেয়ে যাচ্ছে। বুঝতেছেন কিনা আপনারা? কিন্তু আমি যে ব্যক্তি রয়েছি, আমি সেখান থেকে, তার মানে বুঝতেছেন যে আমার 10 লক্ষ টাকা দিয়ে একজন ব্যক্তি বিজনেস করে সে লাভ করছে 40 টাকা, 40 লক্ষ টাকা। কিন্তু আমাকে ধরাই দিয়েছে মাত্র কয় টাকা? 4 টাকা। 4 টাকা। এভাবে ওই যে আপনি 1 কোটির হিসাব যদি 10 লক্ষ দিয়ে করেন, তাহলে 4 টাকা হিসাব আসবে। যে আমি দিয়েছিলাম 10 লক্ষ টাকা, ব্যাংক আমাকে মাত্র 1 লক্ষ টাকা দিচ্ছে। কিন্তু ব্যাংকের এই যে আমার 10 লক্ষ টাকা যে ব্যাংক যে এবিসি কোম্পানিকে দিয়েছিল, সে যে টাকা লাভ করছে ওই লাভ অনুযায়ী যদি আমার প্রফিটটা হিসাব করা হতো, তাহলে আমার লাভ হতো কত? কমপক্ষে 4 লক্ষ টাকা। কারণ আমি দিয়েছি 10 লক্ষ টাকা, আর ওই এবিসি কোম্পানি 1 কোটি টাকায় লাভ করেছে 40 লক্ষ টাকা। তাহলে আমার 10 লক্ষ টাকায় লাভ হলো কত টাকা? 4 লক্ষ টাকা। তাহলে আমি লাভ পেতাম 10 লক্ষ টাকায় 4 লক্ষ। কিন্তু ব্যাংক আমাকে কি করলো? আমাকে 4 লক্ষ টাকা না দিয়ে আমাকে দিয়েছে মাত্র 1 লক্ষ টাকা। কারণ তার সাথে আমার আগেই চুক্তি হয়েছিল যে আমার লাভ কত পার্সেন্ট? মাত্র 10%। কেমন? এখন মাঝখানে যে 3 লক্ষ টাকা, এই 3 লক্ষ টাকাটা পেয়ে যাচ্ছে ব্যাংক। এবার আসেন ওই এবিসি কোম্পানির লাভ কি? দেখেন এবিসি কোম্পানি কতটা চতুরতা করছে। সে যে 1 কোটি টাকা দিয়ে বাজারে একটা কোম্পানি একটা প্রোডাক্ট আনলো, সেই প্রোডাক্টের মূল মূল্য ধরেন 10 টাকা। 10 টাকা ধরার পরে খরচ হয়েছে 10 টাকা। এখন আমরা দেখি একটা প্রোডাক্ট 10 টাকা থেকে কিভাবে 30-40 টাকা হয়ে যায়। ওই 10 টাকার পরে সে কিন্তু ব্যাংক থেকে একটা লোন নিয়েছে, রাইট? ওই লোনটার খরচ প্রত্যেক প্রোডাক্ট প্রতি কমপক্ষে 5 টাকা। তাহলে 10 টাকার সাথে সুদের যুক্ত হচ্ছে আরো 5 টাকা। এবার আসেন, কোন একটা কোম্পানি যখন নতুন করে শুরু করে, তখন কিন্তু তাকে অবশ্যই টাকাফুল এবং ইন্স্যুরেন্সের সাথে জড়িত হতে হয়। এখন কোম্পানি যদি লাভ করে, লাভ করার পর সেখানে লাভ করলেও কোম্পানির হবে, আবার যদি ক্ষতি হয় সেই ক্ষতিটার দায়ও কোম্পানি নেবে না, বরং আমাদের উপরে চাপিয়ে দেবে। কেমন দেখেন, ওই কোম্পানি 1 কোটি টাকা যখন কোন একটা প্রোডাক্ট লঞ্চ করে, ইন দ্য সেম টাইম সে কিন্তু টাকাফুলে একটা টাকাফুল ইন্স্যুরেন্স করে, মানে টাকাফুল শো করে। টাকাফুলের যে খরচটা, সেখানে মনে করেন সে টাকাফুল করছে, যেহেতু 1 কোটি, সে মনে করেন 40 লক্ষ টাকা টাকাফুল করছে বা 30 লক্ষ টাকা। ওই টাকাফুলের খরচটাও আমাদের ওই যে প্রোডাক্ট ছিল
প্রোডাক্টের দাম ইতিপূর্বে হয়েছে 15, এখন টাকা ফলের খরচটাও কি করা হবে, যুক্ত করা হবে, তাহলে কত হলো, ধরেন এখান থেকে 30 লক্ষ টাকা থেকে আরো 60 টাকা, তাহলে কত হলো প্রোডাক্টের দাম, 15 আর 7, 22 টাকা। দেখেন আমাদের শোষণগুলো কিভাবে হয়, পুঁজিবাদ আমাদের উপরে কি পরিমাণ জুলুম অত্যাচার করে। লাভ হইলেও আমাদের উপরে পাড়া দিয়ে লাভ করছে, আবার লস হইলেও আমাদের উপরে পাড়া দিয়ে তারা লসটা নিজেরা বহন করছে না, আমাদের উপরে তারা চাপিয়ে দিচ্ছে। আবার এখনো বাকি আছে হিসাব, ওই যে কোম্পানি যে প্রোডাক্টটা বাজারে আনছে তাকে সরকারকে অবশ্যই ট্যাক্স দিতে হয়, ওই ট্যাক্সের ধরেন আরো 60 টাকা, ওই 60 টাকাও প্রোডাক্টের উপরে লেখা থাকে, দেখবেন প্রত্যেকটা প্রোডাক্টের পিছনে কিন্তু লেখা থাকে, যেখানে ব্যাট ট্যাক্স এটা লেখা থাকে কত পার্সেন্ট সেখানে লেখা থাকে। ধরলাম ব্যাট হলো 60 টাকা, তাহলে 10 টাকার একটা প্রোডাক্টের দাম অটোমেটিক কত টাকা হচ্ছে, 30 টাকা। তো এটাই হলো পুঁজিবাদের শোষণ যেটাকে বলে। এখন আসেন, ওই যে আমি ব্যক্তি ব্যাংকে টাকা রেখেছিলাম মাত্র 10 লক্ষ টাকা, আমাকে ব্যাংক বসে 1 লক্ষ টাকা দেবে, কিন্তু যদি ইসলামী মোতাবেক বা শরিয়া কিভাবে বলে আমরা যদি সেটা প্রয়োগ করতাম, তাহলে আমরা কিভাবে লাভ পেতাম, তাহলে আমাদের সাথে চুক্তিটা হয়তো এভাবে, যে কোম্পানি যে 1 কোটি টাকার পণ্য দিয়ে 40 লক্ষ টাকা লাভ করছে, 40 লক্ষ টাকার 20% হলো ব্যাংকের, অর্থাৎ তিনি যে ব্যাংক থেকে নিয়েছেন, আর 20% হলো কোম্পানির। এখন ব্যাংকের টাকাটা তো ব্যাংকের নিজের না, ব্যাংকের টাকাটা কার, আমার এবং আপনার। তো সে তো অবশ্যই বলবে যে ভাই আমরা এখানে বিজনেস করব, বিজনেসের সময় আমরা অমুক ব্যাংকে আমরা মুশারাকার ভিত্তিতে টাকা দেব, যে লাভ হবে সেই লাভের অর্ধেক আমি আপনি নেব, আর বাকি অর্ধেক নিবে হলো এবিসি কোম্পানি। তখন আমার এবং ব্যাংকের মাঝে যে চুক্তি হবে সেটা কিন্তু 10% চুক্তি হবে না। কারণ কি, কারণ হলো এই যে প্রোডাক্টটা বাজারে আনা হয়েছে, আমরা আগেই বলেছি, আমরা এই গত পর্বে বলেছি যে বর্তমান ইসলামী ব্যাংকিং যেগুলো রয়েছে সেগুলো মূলত ইসলামী ব্যাংকিং নয়, এগুলো সুদী ব্যাংকিং এর একটা লেবেল লাগানো হয়েছে মাত্র। কারণ কি দেখেন, যখন আমরা বলবো যে ভাই মুশারাকার ভিত্তিতে করব, তখন কিন্তু আমরা আগেই বলতে পারবো না যে 10% লাভ আপনাকে দেবো। কারণ কি, মুশারাকা ভিত্তিতে পণ্যটা বাজারে বিক্রি করার পর, পণ্যটা বাজারে বিক্রি করার পর হলো আমি যে গ্রাহক আছি ব্যাংকে যে টাকা রাখছি 10 লাখ, আমাকে বলা হবে যে ভাই আপনি যে 10 লক্ষ টাকা রাখছেন, আপনি 10 লক্ষ টাকা অমুক ব্যাংক অমুক কোম্পানিতে আমরা বিনিয়োগ করেছিলাম, সেখান থেকে 40% লাভ এসেছে, লাভের 20% তিনি রেখেছেন, 20% আমাকে দিয়েছেন। এবার আসেন আমি আর আপনি একটা হিসাব করি, আমার এত পার্সেন্ট আপনি এত পার্সেন্ট, আগে থেকেই বলার কোনো সুযোগ নেই। কিন্তু পুঁজিবাদ কি করছে দেখেন, পুঁজিবাদ কিন্তু আপনি 10 লক্ষ টাকা রাখার সাথে সাথে আপনাকে বলেছে ভাই আপনার 10% লাভ, আপনাকে মাত্র 10 লক্ষ টাকায় 1 লক্ষ টাকা দিয়ে আপনি খেলতো, যদিও 1 লক্ষ টাকা দেয় না। কিন্তু এখন আরো একটা কথা আছে, এই যে 10 লক্ষ টাকা আপনি যে 1 লক্ষ টাকা পেলেন, এখন ওই যে আপনার টাকা দিয়ে এবিসি কোম্পানি বাজারে যে একটা প্রোডাক্ট এনেছে, মনে করেন একটা পানির দাম কত টাকা ধরলাম আমরা, 30 টাকা। এখন আপনি তো গিয়ে পানিটা কিনবেন ঠিক না, আপনার তো পানির দরকার আছে, আপনার 10 লক্ষ টাকা দিয়ে যে কোম্পানি পানি বাজারে আনলো, আপনি সেই 10 লক্ষ টাকা দিয়েই আবার ব্যাংকের 1 লক্ষ টাকা প্রফিট সহ বাজারে পানি কিনতে গেলেন। তো দেখেন ওই কোম্পানি কত ভাবে লাভ পায়, আর আপনার ক্ষতিটা কিভাবে হচ্ছে। আপনার, সে বলছে কি আপনাকে 11 লক্ষ টাকা হচ্ছে, কিন্তু আপনি যখন বাজার থেকে ওই পানিটাই কিনছেন, তখন বলেন তো ওই টাকাটা কার ছিল মূলত, ডেফিনেটলি আপনার টাকা। তার মানে আপনি যদি 10 টাকার পানি 25 টাকা 30 টাকা দিয়ে কিনছেন, তখন আপনার টাকাটা ওই 11 লক্ষ টাকা টাকা থেকেই কিন্তু মার্জিন হচ্ছে। তার মানে আপনি যে ব্যাংকে 10 লক্ষ টাকা রাখছেন, টাকাটা কিন্তু আরো ধীরে ধীরে কমছে, কারণ আপনি ওই টাকাটা দিয়ে আপনি তো পণ্য কিনবেন, যে পণ্যের দাম ছিল 10 টাকা সেই টাকা আপনি কিনছেন 30 টাকা, তার মানে আপনি 20 টাকা লস হচ্ছে। আহ, এখন যদি ইসলামী অনুযায়ী মুশারাকা ভিত্তিতে বা মুদারাবা ভিত্তিতে করা হয়, তাহলে সিস্টেমটা আগেই বলেছি যে যদি লাভ 40% হয়, 20% এবিসি কোম্পানি, 20% আপনার এবং ব্যাংকের, এবং ওই যে প্রোডাক্ট বাজারে ছিল সেটা বিক্রি করার পর আপনি এবং ব্যাংকের মাঝে একটা চুক্তি করে আপনারা লাভটা ভাগ করে নেবেন। এখন অনেকে এখন প্রশ্ন করতে পারেন, আচ্ছা বর্তমানে তাহলে মুশারাকা কেন করা যায় না, এবং মুশারাকা করলে তো এবিসি আমাদেরকে বলতে পারে যে ভাই আমার আসলে লাভ হয় না, লস হয়েছে। যেই ছলছাতুরিটা বর্তমানে ইসলামী ব্যাংকগুলো বলে যে আমরা মুশারাকাটা এই জন্য করতে পারিনি। দেখেন একটা ব্যাংক ব্যবস্থা যখন দাঁড়াবে, তখন তো তাদের কোথায় বিনিয়োগ করবে,
ইনভেস্ট ম্যানেজার বা বিভিন্ন ধরনের পলিসি মেকার থাকে, তারা তো অবশ্যই খেয়াল রাখবে যে এই ব্যাংকের আহ, ইয়া কেমন, রেটিং কেমন, যে এই কোম্পানি ইতিপূর্বে কাদের থেকে টাকা নিয়েছে, তারা কি পরিমাণ লাভ দেয়, তাদের বিজনেস পলিসি কেমন, সবকিছু নিয়েই তো তারা টাকাটা অন্যকে দিবে। যদি এইগুলো না করতে পারে তাহলে তো তার মার্কেটে থাকার কোনো দরকার নেই। তো ভাই, যে যে বিষয়টা আমি বললাম, আপনারা বুঝছেন কিনা বা কারো কোনো অস্পষ্টতা আছে কিনা একটু বলবেন। শুনতে পাচ্ছেন আমাকে? ভাই, শোনা এই যে যাচ্ছে। জি ভাই। লাস্টে যে যে একটা উদাহরণ দিলেন যে ব্যাংকের থেকে সুদ মানে টাকা নেওয়া হলো 11 লাখ টাকা, তারপর বাজারে একটা পানি কিনতে গেলেন, সেই হ্যাঁ, পানির টাকাটা আমার থেকে নেওয়া হয়েছে, এই জিনিসটা আরেকটু ক্লিয়ার করলে মনে হয় ভালো ওইটা হয়। কিভাবে দেখেন, আপনি তো ব্যাংকে রাখছেন হলো 10 লক্ষ টাকা, ঠিক না? আর লাভ হ্যাঁ, পেয়েছেন হলো মাত্র 1 লক্ষ টাকা। 1 লাখ টাকা। যদিও 1 লক্ষ টাকা দেয় না, তার মানে হলো 11 লক্ষ টাকা। আপনি ভাবতেছেন হ্যাঁ, যে আমার 11 লক্ষ টাকাই লাভ, আমি এখান এখান থেকে চলে যাব। কিন্তু আপনার টাকাটা দিয়েই কিন্তু একজন একজন ব্যক্তি 10 টাকার জিনিস 30 টাকা দাম বানিয়ে আপনার কাছেই হ্যাঁ, বিক্রি করছে। তার মানে আপনার লাভ, লস হচ্ছে কয় টাকা? 20 টাকা। 20 টাকা। তার মানে ওই 20 টাকাটা কিন্তু আপনার 11 লক্ষ টাকা থেকেই যাচ্ছে, ঠিক না? হ্যাঁ। এভাবে হলো লসটা হচ্ছে। কিন্তু আপনি যদি ওই মুশারাকা ভিত্তিতে করতেন তাহলে কিন্তু এই লসটা হইতো না। কারণ কি? কারণ হলো সে কিন্তু পণ্যের যে মূল দাম সেটাই কিন্তু আপনার উপর রাখছে। আবার অতিরিক্ত ওই যে ব্যাংকের আহ, সে আবার এই সুদের কোনো মাসলা নাই। কারণ এই যে এবিসি কোম্পানি, সে তো ওই যে আমরা দেখাইছি যে 5 টাকা সে আরোপ করছে কেন? কারণ ব্যাংক থেকে লোন নিয়েছে, লোনের সুদ। কিন্তু সে যখন মুশারাকা ভিত্তিতে করবে তখন তো তার এখানে কোনো সুদের কোনো মাসলা নেই। হ্যাঁ। আবার সেই প্রোডাক্টের দাম 30 টাকাও হবে না। আচ্ছা ভাই, তাহলে তো দেখা যাইতেছে বাজারে যে সকল পণ্য পাওয়া যাইতেছে সকল পণ্যের মধ্যে তাহলে সুদের টাকা জড়িত। জি জি পরে জি। ব্যাংকের লোন টোন সকল জি কিছুই জি জি। আমাদের উপর চাপাই দেয়। হ্যাঁ ভাই, এটাই 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 বুঝতে পেরেছেন। অনেক কৃতজ্ঞতা। মানে বাজারে প্রত্যেকটা প্রোডাক্টের ভিতরে এই সমস্যা, সেটা ইসলামী কনভেনশনাল বলেন অথবা ইসলামী বলেন। অন্য আর কোনো ভাইয়ের কোনো যদি কোনো প্রশ্ন থাকে, আমি যেটা বুঝিয়েছি মাত্র একটু বলবেন। কিন্তু আবার এই প্রশ্নটা ভাইজান। মোশারাকা জি জি, মোশারাকা মুশারাকা। পদ্ধতির যে ব্যাংকিং, এটা কি আমাদের দেশে আছে? মোশারাকা হ্যাঁ। পদ্ধতির যে ব্যাংকিং, এটা কি আমাদের না দেশে আছে? ভাইজান, আমাদের দেশে নাই। এটা খুব আনফরচুনেটলি বলতে বলতে হচ্ছে, আমাদের দুঃখতা, আমাদের ব্যর্থতা। আহ, আমাদের বাংলাদেশের ব্যাংকগুলো ওই কথাই বলে যে ভাই আমি যে মুছারাকা দিব, সে তো সালমান এবিসি কোম্পানি। আসলে এটা খুব একটা জটিল মাসলা। এই আমি যে বললাম না যে ব্যাংক এবিসি কোম্পানিকে দিল, ব্যাংক যে কোনো এবিসি কোম্পানিকে দেবে না। ব্যাংক দিবে হলো এই দরবেশের মতো যেসব কোম্পানি রয়েছে, দরবেশের যেসব কোম্পানি, ওইসব কোম্পানি যদি নিতে নাও চায়, তাও ব্যাংক জোর করে গিয়ে বলে যে ভাই আমাদের টাকা নেন, আপনারা টাকা 2 বছর পরে দেন, তাও কোনো সমস্যা নাই। অবশ্য বাংলাদেশের বিভিন্ন কোম্পানি যারা রয়েছে ব্যাংকের সাথে সম্পৃক্ত না, তারা এভাবে মুশারাকা বিজনেস শুরু করছে। যদিও তাদের পলিসি, তাদের সিস্টেমগত অনেক সমস্যা রয়েছে। তবে বাইরের দেশগুলোতে মুশারাকা বিজনেস অনেক বেশি ডেভেলপ করেছে। আমরা ইসলামী ব্যাংকিং এর যে ক্লাসটা হবে, ইনশাল্লাহ ওটা আগামীকালকে হবে। আর আমি চেষ্টা করবো আজকে জোহরের পরে আরো একটা ক্লাস নিতে। ওখানে আমরা দেখাবো যে ইসলামী, আমরা আজকে ক্লাসের শুরুতে কিন্তু একটা কথা বলছি যে আমরা এখন যে অর্থনৈতিক চর্চা আছি, ইসলামী অর্থনীতি সবগুলো হলো কি আত্মরক্ষামূলক, কোনটা মানুষের বলার মতো না। ইলিয়াস যে কথা বলছে অবশ্যই ঠিক বলছে, আমি বলি। কারণ ইলিয়াস তো ওর জন্মের পর থেকে কোনোদিন প্রতিরক্ষামূলক অর্থ ব্যবস্থা দেখে নাই। ও তো খেলাফত নিয়ে লেখাপড়া করে নাই। ও তো মুসলিম পলিসি, ইকোনমি পলিসি নিয়ে লেখাপড়া করে নাই। যদি করতো তাহলে এই কথা বলার সুযোগ পেতো না। কারণ আমরা জন্মের পর থেকে বা ও জন্মের পর থেকে যেগুলো দেখছে সেগুলো নিয়ে কথা বলছে, সেগুলো তো আদর্শিক কোনো পদ্ধতিই না। তার মানে তো ইলিয়াস ঠিক কথাই বলছে। আপনারা বুঝছেন কিনা ভাইজান? হ্যাঁ। না, এটা আসল কথা হচ্ছে আমরা সবাই জানি ইতিমধ্যে, কিন্তু আমাদের বাস্তব প্রয়োগ নেই। সেইটা দেখে ওনারা এভাবে কথা বলতেছে। জি জি জি। এটা হচ্ছে, ধরতে পারছেন? আচ্ছা, এটা যদি আমরা আর আমাদের চোখে জি নেই বলেন। আর কোনো উত্তর দেবো না। ইলিয়াস যে বলছে ওটাতে যে আমাদের যে বাস্তবতাটা নেই, এই বাস্তবতা নাই বিধায় তো আমরা কিছু উত্তর দিতে পারবো না। জি জি জি। এই জন্য তো একজন উত্তর দিচ্ছে যে হ্যাঁ আমাদের অমুক হুজুর আছে, তমুক হুজুর আছে। এটা একটা উত্তর? কতটা হাস্যকর! যেই যে ময়দানের না, সে সে ময়দানে যাওয়া উচিত না। প্রত্যেকের আলাদা একটা ফিল্ড আছে, প্রত্যেকে ওই ফিল্ডে কাজ করবে।
এটাই আমি সুন্দর। একটা ব্যক্তিগত করতেছি, আজকে আফসোস করতেছি, কিছু মনে করিবেন না। এই ওরা ইসলাম ব্যাংক প্রতিষ্ঠা করছে, কিন্তু আমরা যারা হালাল হালাল করতেছি আমরা তো কিছু করতে পারি নাই। এটা একটা ব্যাপার। করতে পারি নাই আসলে, আমাদের উপরে আর কত দায়িত্ব দিবেন? আমরা যদি মসজিদ মাদ্রাসা আজকে মানে ছাড়ি, কালকে আমরা বাংলাদেশে আহলে হাদিস, আহলে কোরআন, শিয়া, খারেজি, তারপর কি বলে ওই যে কাদিয়ানি, এগুলো বাংলাদেশকে গ্রাস করতে, এনজিও, এগুলো গ্রাস করতে মাত্র মানে 3 মাস লাগবে। 3 মাস পরে বাংলাদেশ অলরেডি, এখন তো যদিও বলে 90% বা 80%, বাংলাদেশ চলে আসবে আপনার মানে একটা ইউরোপের কান্ট্রি হয়ে যাবে বাংলাদেশ। এই জন্য আমরা আর কত দায়িত্ব নিব? স্যার আমি একটা কথা বলি, এই যে এই হ্যাঁ। চীনে যে বিপ্লবটা, এআই জন তো শিক্ষা যখন এআই বিপ্লবটা জন তো হয়েছিল, ব্যাপক হয়ে গেছে দেশে। সাব্বির ভাই বলেন, সাব্বির ভাই বলেন। কারিগরি কারিগরি তারা এই ওই কারিগরি শিক্ষার জন্য তারা অন্য স্কুল বন্ধ করে দিয়ে কারিগরি শিক্ষার জন্য তারা ডেভেলপ করছিল, কারিগরি স্কুল প্রতিষ্ঠা করছিল, অন্যগুলো বন্ধ করে দিয়েছিল চীন। তো আমরা যেহেতু আমরা আমরা 40 বছর বলতেছে হ্যাঁ ইসলাম ব্যাংক ডেভেলপ হয়নি, তো আমাদেরও কিছু, ঠিক আছে আমাদের দায়িত্ব সবখানে, তো আমাদের কিছু মানুষ দায়িত্ব নেওয়া দরকার না, ইমার্জেন্সি, এটা তো হ্যাঁ ফরজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফরজ ভাই, ফরজ। এই জন্য আসুন্না দাঁড়িয়েছে, আমরাও আসুন্নার সাথে কাজ করছি। দোয়া করবেন ভাই। আমরাও একটা প্রতিষ্ঠান দাঁড় করেছি, আপনারা সবাই দোয়া করবেন। আমাদের একটা প্রতিষ্ঠান আছে, সেটা আমরা মাত্র শুরু করছি। সেটা হলো আহ আপনারা আমাদেরকে সাথে থাকবেন। পলিসি ফর পিপলস ইকোনমি। দেখেন, বাংলাদেশটা চলে হলো আমার আপনার কথায় না, বাংলাদেশ চলে চলা মানে যারা চালায় তাদের কথায়। মানে বাংলাদেশের কাছে একটা নোটিশ দেওয়া আছে যে এইভাবে দেশ চলতে হবে, তারা ওইভাবে চলে। তো ওই চলে হলো পলিসি মেকিং প্রতিষ্ঠান থাকে, আপনারা যদি জেনে থাকেন সিডিপি বলে। সিডিপি, বাংলাদেশে অনেকগুলো পলিসি মেকিং প্রতিষ্ঠান আছে। যেমন ভ্যাট ট্যাক্স, তারপর সরকারি রুলস আইন কিভাবে হবে না হবে, এগুলো নিয়ে তারা প্রতিদিন প্রতিনিয়ত কথা বলে। তো বাংলাদেশে এখন পর্যন্ত স্টিল নাও কোনো ইসলামী প্রতিষ্ঠান নাই যারা পলিসি মেকিং নিয়ে কাজ করে। যেমন আগামী জুনের প্রথম সপ্তাহে কি হবে, বাজেট ঘোষণা হবে। এখন যত ধরনের বাংলাদেশের সুদী কোম্পানি পলিসি মেকিং নিয়ে যারা কাজ করে, তারা সরকারের বড় বড় মন্ত্রী, আমলা, সচিবদের নিয়ে বলবে যে বাজেট এভাবে করতে হবে, এটা করা যাবে না, সেটা করা যাবে না। কিন্তু একজন ইসলামপন্থী ব্যক্তিকে পাবেন না যে তারা বলতেছে যে ভাই, যে আহ, আহ, এভাবে করেন, বাজেটটা এভাবে করেন, ভালো হবে, এভাবে এই সেই। আরে ভাই, আমাদের সবকিছু ইসলাম নাম নিয়ে কেন বলতে হবে? মনে করেন লাইকসে সুকুক, আমি এটা আজকে ক্লাসেই বলবো জোরে পড়ে। সুকুক এত বড় বড় একটা ইন্ডাস্ট্রি, পুরা বিশ্ব জুড়ে মুসলমানদের। আপনি বাংলাদেশের এই যে ট্রেজারি বিল, ট্রেজারি বন্ড, এগুলো হলো বাংলাদেশ ব্যাংকের প্রোডাক্ট। অর্থাৎ পুরা ফাইন্যান্সিয়াল মার্কেটটা হলো সুদে। কিন্তু আপনি একটা অল্টারনেটিভ দেখেন না। আমি দেখাইছি সুকুক, আমরা দেখাচ্ছি সুকুক। কিন্তু আপনি যদি সরকারকে না বলেন যে ভাই সুকুক দেন, সুকুকে লাভ আছে, মানুষ খুশি হবে, আপনারা শুনলে অবাক হবেন। এই যে ডক্টর ইউনূসের সরকার 12 তারিখ নির্বাচনের আগে 9 তারিখে উনি একটা সুকুক ইস্যু করছেন মাত্র 2,000 2,500 কোটি টাকা, নোয়াখালীতে একটা 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 রাস্তার প্রকল্পে। মাত্র 2,500 কোটি টাকার এগেনস্টে মানুষ আবেদন করেছে 11% মানে 11 গুণ বেশি মানুষ আবেদন করছে। কারণ বাংলাদেশের মানুষ এখন হালাল হালাল ফাইন্যান্স, হালাল ইন্ডাস্ট্রি করতে চায়। কিন্তু সরকার যদি না জানে, তাহলে কিভাবে হবে? সরকারকে জানানোর দায়িত্ব কার? আমার এবং আপনাদের, রাইট? এই জন্য ওই বিষয়গুলো নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। আমরা আগামী ক্লাসগুলোতে ওইগুলো দেখাবো। ভাইজান, আর কারো কোনো প্রশ্ন আছে কিনা একটু জানাবেন। নাকি শুনতে পাচ্ছেন? আচ্ছা, তাহলে আমরা পরবর্তী আলোচনায় চলে যাচ্ছি। আপনি এই এই যে আলোচনাটা করলাম, এটা খুব গুরুত্বপূর্ণ। মানুষকে পুঁজিবাদী বৈষম্য বোঝানোর জন্য এই বিষয়টা মানুষকে উদাহরণ সহকারে বুঝিয়ে দিবেন যে কোনো জায়গায়। আচ্ছা, এরপরে আসেন ইসলামী অর্থব্যবস্থার যে মূলনীতি থিওরি গুলো। মূল উৎস তো আমরা জানি কোরআন। এরপরে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। এরপরে যা কিছুই করি না কেন আমাদেরকে পরকালীন একটা উদ্দেশ্য মনে রাখতে হবে। তারপর দান সাদাকা। এরপরে হলো ভাইজান, আপনারা শুনতে পাচ্ছেন তো সবাই?
জি জি, শোনা যাচ্ছে, আলহামদুলিল্লাহ। শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, এরপরে আরো একটা জিনিস, মধ্যপন্থা ভারসাম্য ইত্যাদি, এটা কি আপনার সবাই এই শীটটা একটু পড়বেন, কারণ এটা আমি খুব বিস্তারিত সময় নিয়ে লিখেছি তো অনেকগুলো বই থেকে, আশা করি খুব উপকার হবে। আচ্ছা, ন্যায় ভিত্তিক ইনসাফ নৈতিক অর্থনৈতিক ব্যবস্থা কিভাবে হবে এটা দেখিয়েছি। এরপরে হলো সর্বশেষ যে কাজ, সেটা হলো যে ইসলামী অর্থনীতিতে যদি আমরা আমূল পরিবর্তন করতে চাই, সেটা তো কমপক্ষে একদিনে হবে না। সেটা আমাদের কিভাবে করতে হবে সেটা আমরা দেখিয়েছি, যে আমাদেরকে গবেষণা বাড়াতে হবে। বাংলাদেশে ইসলামিক ব্যাংকিং গুলোতে আমি একটা গোপন কথা বলি, গত সরকারের যিনি গভর্নর ছিলেন বাংলাদেশ ব্যাংকের, ডক্টর আহসান ইস মনসুর, আমি ওনার সাথে একটা অনুষ্ঠানে অংশগ্রহণ করার তৌফিক হয়েছিল। সেটা হলো হোটেল শেরাটনে। তো উনি একটা কথা বলেছেন, ওনার বন্ধু, উনি হলেন বর্তমান যে ওই 5টা ব্যাংক মার্জ করা হয়েছে, ওই 5টা ব্যাংকের শরিয়া বোর্ডের কি বলে উনি, প্রধান, শরিয়া বোর্ড না মানে পরিচালক। উনি একটা কথা বলছেন, উনি বলছেন, আচ্ছা হাসান ভাই, আপনি তো একটু জাকাতের কথা বলতে পারেন। চিন্তা করেন কতটা জঘন্য একটা কথা। উনি বলছেন আহসান এইস মনসুরকে, ভাই আপনি তো জাকাতের কথা বলতে পারেন, জাকাতের প্রতি মানুষকে উদ্বুদ্ধ করতে পারেন, বা বাংলাদেশে কোনো রুলস করা যায় কিনা। আহসান এইস মনসুর, যিনি বাংলাদেশের একজন গভর্নর, সর্বোচ্চ ব্যক্তি, উনি বলতেছেন, ভাই আমি আমার লাইফে কোনোদিন জাকাত নিয়ে লেখাপড়া করি নাই। অর্থাৎ আমাদের সিলেবাসে কোনোদিন জাকাত নিয়ে কোনো কিছু পড়া হয় নাই। একটা মুসলিম কান্ট্রি, একটা মুসলিম দেশ, অথচ তিনি বলতেছেন যে আমাদের সিলেবাসে জাকাত নিয়ে কোনো লেখাপড়া নাই। এই ব্যর্থতা আসলে আমাদের। এজন্য আমাদের প্রথম কাজ হলো আমাদের সিলেবাসের ভিতরে, এখন জাকাত নিয়ে আর একটা কথা আছে, আমরা মনে করি জাকাত মানে হলো রমজান মাস শুধু গরিবকে দিতে হবে শাড়ি কাপড়, বিষয়টা এমন না। জাকাত একটা প্রপারলি রাষ্ট্র ব্যবস্থা যদি না থাকে ইসলামী রাষ্ট্র, তাও যে জাকাত দেওয়া সম্ভব সেটা আপনি মধ্যপ্রাচ্যের অনেক মুসলিম দেশগুলোতে দেখতে পাবেন, বিশেষ করে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ওইসব দেশগুলোতে দেখবেন জাকাত জন্য আলাদা রুলস আছে। সেটা আমরাও আমাদের বিভিন্ন প্রস্তাবনায় দেখিয়েছি। আমি যে একটু আগে বলেছিলাম যে আমার একটা পলিসি প্রতিষ্ঠান রয়েছে, আলহামদুলিল্লাহ ওটা আমি দায়িত্বরত, ওটাতে আমরা সরকারের কাছে আবেদন করব যে জাকাতটা কিভাবে বাংলাদেশের পলিসি মেকিং এ আরো কাজ করা যায়। যেমন কেউ যদি জাকাত প্রদান করে, তাহলে তাহলে জাকাতের যে পরিমাণটা আছে তার ওই টাকাটা ট্যাক্স রেবিট থাকবে। অর্থাৎ কেউ যদি 10 কোটি টাকা জাকাত দেয়, তাহলে সরকারের কাছে সে এটা বলে বিবেচিত হবে যে আমি 10 কোটি টাকা ট্যাক্স রেবিট থাকবে আমার। আবার ওই ব্যক্তি গর্ব করে বলবে যে বাংলাদেশের অমুক কোম্পানি, আগিস কোম্পানি ট্যাক্স জাকাত প্রদান করে, তখন মানুষ চিন্তা করবে, ও আচ্ছা অমুক কোম্পানি জাকাত দেয়, তাহলে তো সে ভালো। তো পরিবর্তন তো একদিন আসবে না, আস্তে আস্তে আসবে। এরপরে সুদ মুক্ত ব্যাংকিং, এগুলা কিভাবে হবে আমরা পরবর্তীতে আলোচনা করব। ঋণ ভিত্তিক অর্থায়ন, পুরা বর্তমান বাংলাদেশের যে অর্থায়ন যেটা পুরোটাই ঋণ ভিত্তিক। অর্থাৎ বাংলাদেশে এই মুহূর্তে প্রায় 27 লক্ষ কোটি টাকা ঋণের বোঝা আমাদের উপরে চাপানো আছে, যেটা 5টা বাজেটের সমান, 5 থেকে 6টা। এরপরে বিনিয়োগের ক্ষেত্রে হালাল ফাইন্যান্স কিভাবে নিশ্চিত করা যায় এই জন্য কাজ করতে হবে। এরপরে সর্বশেষ হলো ইথিক্যাল যে বিষয়টা, নৈতিক বাড়াতে হবে। তো এই ছিল আজকের আমাদের ক্লাস। আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্নগুলো করতে পারেন, আমরা এখন শুধু প্রশ্ন উত্তর বলবো। আমরা যে বিষয়গুলো আলোচনা করেছি আগামী ক্লাসগুলোতে আরো বিস্তারিত আলোচনা হবে। যেমন বাংলাদেশের ফাইন্যান্সিয়াল সিস্টেম যেটা আছে, পুরো বাংলাদেশের ফাইন্যান্সিয়াল সিস্টেমটা কি, এটার উপরে একটা ক্লাস হবে আজকে জোহরের পর, ইনশাল্লাহ নেওয়ার চেষ্টা করব। ওখানে আরো বিস্তারিত জানতে পারবেন যে ফাইন্যান্সিয়াল সিস্টেমটা কি এবং ইসলামী অল্টারনেটিভ কি রয়েছে এটা সম্পর্কে জানতে পারবেন। তো আশা করি আজকের ক্লাস আমি এখানেই শেষ করে দিব, কোনো প্রশ্ন নেই। তো সকলকে সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য শুকরিয়া এবং কৃতজ্ঞতা আদায় করছি। জি ভাই, প্রশ্ন আছে কিনা বলবেন। বুঝলেন, ওই জাকাত নিয়ে কোনো হবে কিনা, জাকাত নিয়ে কোনো ক্লাস হবে? আমাদের অর্থনীতি এত ব্যাপক এবং বিস্তৃত, আমরা আসলে এই 9-10টা ক্লাসে কভার করাটা খুব টাফ। শুধুমাত্র জাকাতের উপরে। না না, আমরা এই জাকাতের ব্যাপারে জ্ঞা করছি, বুঝছেন না, মানে আমরা মাদ্রাসার ব্যাকগ্রাউন্ড বেশি তো সবাই, তো জাকাত যদি এখন যদি আমরা তো একটু শুধু মাদ্রাসাকে বুঝি, তো না এটা না যদি ভাই, একটু আমি যদি আচ্ছা আচ্ছা, আমি জাকাতের ওই ক্লাসে ক্যাশ ওয়াকফ, ওয়াকফ আমার এর উপরে গবেষণা রয়েছে, ওটা আমি তখন ওই ক্লাসে কভার করবো ইনশাল্লাহ। ওটার উপরে ক্লাস হবে ইনশাল্লাহ।
ঠিক আছে ভাই, আজকে আমরা এখানে শেষ করছি। সকলে ইনশাল্লাহ আজকে জোহরের পরে ক্লাস হলে আমি আগেই জানিয়ে দেবো ইনশাল্লাহ। আর সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।